তো চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা হলো মূলত ঘাস ফড়িং। তাহলে সবাই চ্যাপ্টারের নাম লিখো আগে, ঘাস ফড়িং। ঠিক আছে। তো ঘাস ফড়িং চ্যাপ্টারটা পড়ার আগে আমি তোমাদেরকে বলে দিই, এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের 4 ক্লাস মিনিমাম লাগবে, কারণ এটা একটা বড় চ্যাপ্টার। এটাতে ভালো পরিমাণ পড়ালেখা আছে। আর এটা থেকে তোমরা তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে এখান থেকে তোমরা পরীক্ষায় 2টা সৃজনশীল পাবা, যার মধ্যে আচ্ছা তোমাদের তো শর্ট সিলেবাস না, তাহলে তোমরা একটা সৃজনশীল মাস্ট পাবা, 1.5টাও পেতে পারো। তো একটা সৃজনশীল পেলে এই টপিকটা থেকে মানে ঘাসফড়িং থেকেই তোমার কোশ্চেন আসার পসিবিলিটিটা বেশি। তো আসো, ঘাসফড়িং থেকে আমাদের আসলে কি কি পড়া লাগবে আগে আমরা এটা জেনে নিই। তো ফার্স্ট অফ অল আমরা সাজেশনটা দেখে নিই। সবাই সাজেশনটা নোট করে নাও। এই সাজেশন গুলো তোমাদের যে প্রত্যেকটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের শুরুতে তোমরা আলাদা একটা স্টিকি নোট দিয়ে লাগাই নিবে। তো এখান থেকে আমরা 100% যে টপিক আছে আগে এগুলো দেখি। 100% টপিকের মধ্যে রয়েছে পুঞ্জাক্ষীর একক বা উমাটিডিয়ামের গঠন। উমাটিডিয়ামের গঠন, এটা হলো আমাদের প্রথম 100% ইম্পর্টেন্ট টপিক। নেক্সট যেটা আছে সেটা হলো ঘাসফড়িং এর দর্শন কৌশল। তো এই দুইটা টপিক থেকেই সবচেয়ে বেশিবার কোশ্চেন আসছে, এই দুইটা 100%। এরপরে আমরা কিছু 5 স্টার টপিক করবো। এর মধ্যে রয়েছে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র। আচ্ছা, এখানে তোমাদের আরো একটা টপিক অ্যাড হবে, সেটা হলো রূপান্তর। ঘাসফড়িং এর রূপান্তরটাও 100% ইম্পর্টেন্ট। এরপর হলো শ্বসনতন্ত্র। 5 স্টারের মধ্যে আছে রেচনতন্ত্র। এরপরে পরিপাক সংবহন তন্ত্র, পরিপাক। ঠিক আছে। আর আসলে এর বাইরে আরো কিছু 23টা টপিক আছে। এর মধ্যে হলো ঘাসফড়িং এর বাহ্যিক গঠন, এটা থেকে মাঝে মাঝে কোশ্চেন করে, আগে করতে বেশি এখন তেমন করে না। ঘাসফড়িং এর জনন। তো অ্যাজ এ হোল বলতে গেলে এই চ্যাপ্টারে ঘাসফড়িং থেকে তুমি ইম্পর্টেন্স কম এমন কোনো টপিক নাই, সবগুলো টপিকই বলা যায় যে ইম্পর্টেন্ট। তো এর মধ্যে আমরা যখন ফাইনাল ডিভিশনের সময় পড়তে যাবো অথবা তোমরা পরীক্ষার আগে চ্যাপ্টারটা পড়বা, তখন 100% ইম্পর্টেন্ট এবং 5 স্টার যে টপিক গুলো দেওয়া আছে ওইগুলো সবার আগে পড়ে নিবে। ঠিক আছে। তো এখন আসো আমরা ঘাসফড়িং এর পড়া শুরু করি। ঘাসফড়িং যদি শুরু করি, প্রথমে আমাদেরকে পড়তে হবে ঘাসফড়িং এর শ্রেণীতাত্ত্বিক অবস্থা। শ্রেণীতাত্ত্বিক অবস্থা। তো শ্রেণীতাত্ত্বিক অবস্থা যখন আমরা পড়তে যাব, আমাদের এখান থেকে কি কি পড়া লাগবে। এখান থেকে আমরা সবার আগে শ্রেণীতাত্ত্বিক অবস্থা মানে কি, ঘাসফড়িংটাকে আমরা কিভাবে শ্রেণীবিন্যাস করছি বা শ্রেণীবিভাগ করছি, ওই জিনিসটা। তো আমরা যে কোনো শ্রেণীতাত্ত্বিক অবস্থান পড়ার সময় আমরা মনে রাখবো কেপি অফ জিএস। তো এই যে শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা, এটা তোমাদের ঘাসফড়িং অধ্যায় বইয়ের শুরুতে আছে। সবাই বইটা সাথে নিয়ে বসো, আমি ওইখান থেকে একটা একটা করে আলোচনা করে দিচ্ছি। প্রথমে কে, কেতে হলো কিংডম। আমরা জানি সকল প্রাণী কোন কিংডমের অন্তর্ভুক্ত, সবাই হলো অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। এরপরে পি, পিতে হলো ফাইলাম। এটা কোন ফাইলামের অন্তর্ভুক্ত বা কোন পর্বের অন্তর্ভুক্ত। তোমরা সবাই জানো ঘাসফড়িং হলো আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এখন আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত কেন তারা, কারণ ঘাসফড়িংটা হলো একটা সন্ধিযুক্ত প্রাণী এবং আমরা জানি সকল সন্ধিযুক্ত প্রাণী হলো আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এরপরে নেক্সট হলো গিয়ে ক্লাস, এটা কোন ক্লাসের অন্তর্গত। এদের ক্লাসটা হলো, এটা হলো ইনসেক্টা। এটা হলো ইনসেক্টা। ঠিক আছে।
আমরা ইনসেক্টার অন্তর্গত হলো এটা। তো আর্থ্রোপোডাতে দুইটা আছে, আর্থ্রোপোডার একটা হলো ইনসেক্টা আর একটা হলো গিয়ে ক্রাস্টাসিও। তো দিয়ে যা ক্রাস্টাসিও যেটা, ক্রাস্টাসিওটা হলো গিয়ে মূলত তোমার যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটাকে আমরা বলি ক্রাস্টাসিও। আর যে ঘাসফড়িং, তেলাপোকা, এরা হলো মূলত ইনসেক্টা। ঠিক আছে, এটা আমরা জানলাম। তো এই ক্লাসের আন্ডারে আরো একটা জিনিস আছে যেটাকে বলে সাব ক্লাস। ঘাসফড়িং এর সাব ক্লাসটা হলো টেরিগোটা। টেরিগোটা। তো ট্যারিগন, ট্যারিগন মানে হলো ডানা, তার মানে ঘাসফড়িং হলো ডানাযুক্ত প্রাণী। এরপরে আসো অর্ডার। অর্ডার হলো অর্থোপটেরা, ফ্যামিলি হলো পাইরোমিডিয়া। এগুলো এত অর্ডার আর ফ্যামিলিটা এত ইম্পর্টেন্ট না। আর জেনাস তো সবাই জানো, পোইকিলোসিরাস। আর স্পেসিস হলো পোইকিলোসিরাস পিকটাস। তাহলে ঘাসফড়িং এর বৈজ্ঞানিক নাম হলো কি? পোইকিলোসেরাস পিকটাস। তাহলে এগুলো ঘাসফড়িং এর শ্রেণীতাত্ত্বিক অবস্থা। তো এখান থেকে তোমাকে মেইনলি যেটা জানা লাগবে যে ঘাসফড়িংকে কেন আর্থ্রোপোডা পর্বে ফেলানো হয়েছে, এটা আগে সবার আগে জানতে হবে। ঘাসফড়িংকে আমরা আর্থ্রোপোডা পর্বের মধ্যে ফেলছি কারণ এরা হলো কেমন, এরা একটা সন্ধি প্রদী প্রাণী। সেকেন্ড হলো এদের ক্লাস কেন ইনসেক্টা, কারণ ইনসেক্টার মধ্যে এদেরকে ফেলানো হয়েছে কারণ এদের দেহকে আমরা মস্ত, বক্ষ এবং উদর, মানে মাথা, বুক এবং ফ্যাট, এই তিনটা রিজনে ভাগ করতে পারি, তাই এদের যে ক্লাসটা সেটা হলো ইনসেক্টা। এরপরে এদের সাব ক্লাস কেন টেরিগোটা, এদের সাব ক্লাস টেরিগোটা কারণ এদের ডানা আছে। তো এই কয়টা এমসিকিউ তোমাদের এখান থেকে বেশি ইম্পর্টেন্ট, মেনলি এই তিনটা, ফাইলাম, ক্লাস, সাব ক্লাস, এগুলো থেকে তোমাদেরকে কোশ্চেন করা হবে। এখন আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীরা আছে, আর্থ্রোপোডা পর্বতে আমরা অঞ্চলায়ন দেখতে পারি। অঞ্চলায়ন কি জিনিস আমি অলরেডি তোমাদেরকে পড়াইছি, প্রাণীদের দেহকে বিভিন্ন অঙ্গে ভাগ করাটা হলো অঞ্চলায়ন। তো এই অঞ্চলায়নটা যদি তোমার তিনটা অংশে ভাগ করা হয়, মাথা, বক্ষ, উদর, তাহলে তার একটা নাম হবে। আর এটাকে যদি শিরোবক্ষ, শিরোবক্ষ জিনিসটা কি, মাথা এবং বক্ষকে যদি, শির মানে কি মাথা, মাথা এবং বক্ষকে যদি আলাদা না করা যায় সেটাকে বলা হয় শিরোবক্ষ। শিরোবক্ষ এবং উদর এই দুই ভাগে ভাগ করা গেলে সেটার আরেকটা নাম। তো যাদেরকে মাথা, বক্ষ, উদরে তিন ভাগে ভাগ করতে পারি তাদেরকে আমরা বলি ইনসেক্টা। আর যাদের শিরোবক্ষ এবং উদরতে ভাগ করতে পারি তাদেরকে আমরা বলি ক্রাস্টাসিও। ঠিক আছে, ক্রাস্টাসিও। ক্রাস্টাসিওর উদাহরণকে, এটা হলো চিংড়ি। এরপরে আমরা যেটা জানবো, হ্যাঁ, পৃথিবীতে ঘাস প্রজাতি আছে 20,000 প্রজাতি পৃথিবীতে, বাংলাদেশে আছে 20 প্রজাতি। ঠিক আছে, এটা হলো ঘাস ফড়িং এর প্রজাতি থেকে আমরা এই এমসিকিউটা জেনে রাখবো যে পৃথিবীতে আছে 20,000 প্রজাতি, বাংলাদেশে আছে 20 প্রজাতি। নেক্সট আমরা যেটা জানবো, ঘাস ফড়িং। ঘাস ফড়িং কোন ধরনের প্রাণী? ঘাস ফড়িং হলো হার্বিভোরাস। এই জিনিসগুলো আমি তোমাদেরকে অনেকবার করে বলতেছি কারণ এখান থেকে কোশ্চেন আসে। হার্বিভোরাস। হাইড্রা কেমন ছিল? হাইড্রা ছিল কার্নিভোরাস বা মাংসাশী। হার্বিভোরাস মানে হলো শাকাশী প্রাণী, যারা ঘাস, পাতা, লতা এগুলা খায়, এদেরকে আমরা হার্বিভোরাস বলি। তাহলে এটা গেল। নেক্সট আমরা একটা জিনিস জানবো, সেটা হলো ঘাস ফড়িং একটা পরিযায়ী প্রাণী। এখন পরিযায়ী মূলত জিনিসটা কি? পরিযায়ী হলো যারা এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যেতে পারে, তাদেরকে আমরা বলি পরিযায়ী। তো কেন এরা পরিযায়ী? কারণ এরা দিনে 15 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে। ঘাস ফড়িং সারাদিনে উঠতে উঠতে 15 কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে। এর জন্য মূলত ঘাস ফড়িংকে আমরা পরিযায়ী প্রাণী বলি। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা জানলাম। এখন নেক্সট আমরা যেটা জানবো, ঘাস ফড়িং এর পুরো দেহটা কাইটিন যুক্ত আবরণে আবৃত। কাইটিনে আবৃত, কাইটিনে। ঠিক আছে, ঘাসফড়িং এর দেহটা কাইটিনে আবৃত, এটা আমরা জানবো। কাইটিন কি জাতীয় পদার্থ? কাইটিন হলো নাইট্রোজেন জাতীয় পদার্থ। এ কারণে ঘাসফড়িং এর দেহটা কেমন, এটা একটু শক্ত। ঠিক আছে, ঘাসফড়িং এর দেহটা একটু শক্ত। নেক্সট আমরা যেটা জানবো, আমরা দেখবো যে ঘাসফড়িং এর দেহগুলো অনেকগুলো খন্ডে খন্ডে গঠিত। এই জিনিসটা আমি তোমাদের একটু পরে পড়াবো। তো ধরো এই একটা খন্ড, এই একটা খন্ড, এই একটা খন্ড, এই যে খন্ডগুলো আছে, এই খন্ডগুলো মাঝখান থেকে কিছু একটা দ্বারা যুক্ত আছে। এই খন্ডগুলা যে জিনিস দ্বারা যুক্ত সেটাকে বলা হয় সূচক, সেটাকে সূচর বলা হয়। আর এই যে প্রতিটা খণ্ড, প্রত্যেকটা খণ্ডকে বলা হয় স্ক্লেরাইট। স্ক্লেরাইট, ঠিক আছে। তাহলে এগুলো যুক্ত হলো সূচর দ্বারা, আর প্রতিটা খণ্ডের নাম হলো স্ক্লেরাইট। এখন আসো আমরা ঘাসফড়িং এর যে বাহ্যিক বিন্যাস আছে, বাহ্যিক বিন্যাসটা সম্পর্কে পড়ি। তো আমার একটা ঘাসফড়িং আছে,
ঘাস ফড়িং। এই ঘাস ফড়িংটার দেহটাকে আমরা টোটাল দেখছি যে তিনটা পার্টে ভাগ করতে পারি। কি কি? মস্তক, বক্ষ, আর হলো উদর। এই তিন ভাগে আমরা একটা ঘাস ফড়িং এর দেহকে ভাগ করতে পারি। তো এখন মাথা, ঘাস ফড়িং এর মাথার মধ্যে কি কি আছে সবার আগে আমরা এটা সম্পর্কে জানবো। ঘাস ফড়িং এর মাথার মধ্যে টোটাল চারটা জিনিস আছে। প্রথমে আছে সরলাক্ষী। সরলাক্ষী বা যার অপর নাম হলো ওসেলি। এরপরে আছে জটিলাক্ষী। নেক্সট আছে তুঙ্গ বা অ্যান্টেনা। অ্যান্টেনা। এরপরে আছে মুখের বিভিন্ন অঙ্গ, যাদেরকে বলা হবে মুখোপাঙ্গ। মুখপাঙ্গ। তো এই জিনিসগুলো আছে, এগুলো সম্পর্কে আমরা একটা একটা করে ডিটেলসে পড়বো সামনে। ঘাস ফড়িং এর মাথা শেষ, বুকে আসলা। বুকে তুমি কি কি পাবা? বুকে তুমি পাবা শ্বাসরন্ধ্র। তার শ্বাস গ্রহণের জন্য কিছু ছিদ্র থাকে, এদেরকে শ্বাসরন্ধ্র বলি। তো এই শ্বাসরন্ধ্রটা বুকেও থাকে, আবার যে উদর আছে উদরেও থাকে। বুকে কয় জোড়া থাকে? টোটাল যে শ্বাসতন্ত্র, টোটাল শ্বাসতন্ত্রের সংখ্যা হলো 10 জোড়া। এই 10 জোড়ার মধ্যে বুকে থাকে 2 জোড়া। আর যে উদর আছে, উদরে থাকে শ্বাসতন্ত্র 8 জোড়া। টোটাল কয় জোড়া হয়েছে? 10 জোড়া। তারপরে বুকে আর কি কি থাকবে? বুকে ডানা থাকে। ডানা কয় জোড়া থাকবে? 2 জোড়া ডানা। ঠিক আছে, বুকে 2 জোড়া ডানা থাকে। তারপরে বুকে থাকে পা। কয় জোড়া পা? 3 জোড়া পা থাকে। ঠিক আছে, 3 জোড়া। এই জিনিসগুলো আমরা এখান থেকে জানবো। উদরে, শ্বাসতন্ত্রের বাইরে আর কি কি আছে? উদরে তার কান আছে, যেটাকে বলা হয় টিম্পেনাম বা শ্রবণথলি, যেটা দ্বারা সে মূলত শুনতে পায়। টিম্পেনাম। আর তার যে জননাঙ্গ গুলো আছে, জননাঙ্গ গুলা তার উদরে থাকে। তাহলে দেখো, আমরা যে একটা ঘাস ফড়িং এর দেহকে টোটাল তিনটা পার্টে ভাগ করি। কি কি? মাথা, বক্ষ, উদর। মাথাতে কি আছে? সরলাক্ষী আছে, যেটার অপর নাম হলো ওচেলি। জটিলাক্ষী আছে, যেটার অপর নাম হলো পুঞ্জাক্ষী। অ্যান্টেনা আছে, তারপর আছে মুখপাঙ্গ বিভিন্ন। বক্ষ, বক্ষতে কি কি আছে? বক্ষতে আছে শ্বাসতন্ত্র 2 জোড়া, ডানা 2 জোড়া, এবং পা আছে 3 জোড়া। উদর, উদরে কি কি আছে? শ্বাসতন্ত্র আছে 8 জোড়া, টিম্পেনাপ নামক শ্রবণথলি আছে, এবং বিভিন্ন জননাঙ্গের অবস্থান হলো উদর। এখন আসো, এই যে প্রত্যেকটা জিনিস আছে, এগুলো সম্পর্কে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করবো। তো প্রথম টপিকটার নাম দাও ঘাস ফড়িং এর মাথা। মস্তক। মস্তক থেকে মূলত আমরা কি কি করবো? মস্তক হলো ঘাস ফড়িং এর যে মাথাটা আছে, এটাকে বাইরে থেকে দেখলে মনে হয় যে এটা অখণ্ডকায়িত, মানে কোনো খণ্ড নাই, পুরোটা একটা খণ্ড। কিন্তু বাস্তবে যখন আমরা এটাকে কাছ থেকে দেখবো, তখন দেখতে পাবো যে এটাতে 6টা খণ্ড থাকে। তাহলে মস্তকে কয়টা খণ্ড আছে? 6টা খণ্ড। ঠিক আছে, মস্তকে টোটাল 6টা খণ্ড থাকে। এটা কাইন্ড অফ কেমন, ধরো আমাদের মুখ পুরোটা দেখলে একটা অংশ, কিন্তু আমরা যদি এটাকে এখন খণ্ড খণ্ডে ভাগ করি, তাহলে চোখ, নাক, জিহ্বা, কান বিভিন্ন পার্টে ভাগ করতে পারতেছি। ঘাস ফড়িং এর মাথাটা হলো সেম। এরপরে নেক্সট যেটা জানবা, ঘাস ফড়িং এর মাথাটাকে বলা হয় হাইপোগনাথাস ধরনের মাথা। হাইপোগনাথাস। হাইপোগনাথাস মানে কি? হাইপো মানে নিচে, একনাথা মানে মাথা। মানে তার যে মুখছিদ্রটা আছে, একনাথা মানে মুখছিদ্রকে বুঝাইছে, তার মুখছিদ্রটা হলো নিচে। মুখছিদ্র, আমাদের মুখছিদ্রটা কোথায়? আমাদের মুখছিদ্র হলো সামনে, আর তাদের মুখছিদ্র হলো নিচে। কারণ একটা ঘাস ফড়িং কিভাবে থাকে? ঘাস ফড়িং কিন্তু এভাবে থাকে। ধরো যদি এভাবে আমি একটা স্ট্রাকচার আঁকতেছি সাধারণ করে, এখানে হলো গিয়ে তার মুখছিদ্রটা। ঠিক আছে, এরপরে ঘাস ফড়িং এর যে মাথা আছে, মাথার বাইরে একটা বহিঃকঙ্কাল থাকে। এই বহিঃকঙ্কালটাকে বলা হয় এপিক্রেনিয়াম। এপিক্রেনিয়াম। তাহলে ঘাস ফড়িং এর মাথার বহিঃকঙ্কালের নাম কি? ঘাস ফড়িং এর মাথার বহিঃকঙ্কালের নাম হলো এপিক্রেনিয়াম। তাহলে এখান থেকে আমরা কি কি দেখলাম? ঘাস ফড়িং এর টোটাল মাথায় 6টা খণ্ড আছে, ফার্স্টে এটা দেখলাম। এরপরে দেখলাম এটার মাথা হলো হাইপোগনাথাস ধরনের, এটা বাইরে থাকে কি? এপিন্যাথা। এখন হলো ঘাস ফড়িং এর এই যে বহিঃকঙ্কাল আছে, এই বহিঃকঙ্কালে বা এপিক্রেনিয়ামে কিছু অংশ আছে। কি কি অংশ? এখানে টোটাল 4টা অংশ আছে। এটা হলো ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। এগুলা কিভাবে মনে রাখবা? এই ক্রিটেনিয়ামের অংশগুলা এগুলা মনে রাখবা। বাজা, বতে হলো ভার্টেক্স, বর্গা যত হলো জে- জেনা, এটা জেনা হবে। জেনা। ফ্রাই, ফ্রাইতে হলো ফ্রন্স। কর, করতে হলো
প্রাইপিয়ার। তুমি গাসফড়িং এর যে বহিঃকঙ্কাল আছে সেটাকে বাধা প্রায় করতে বলতেছো, ঠিক আছে? তাহলে এটা তুমি মনে রাখতে পারবে, এটা মেডিকেল থেকে একবার এখানে কোশ্চেন আসছে যে নিচের কোনটি গাসফড়িং এর বহিঃকঙ্কালের অংশ নয়। এই যে এপিক্যানিয়াম, এটা হলো মূলত বহিঃকঙ্কাল, মস্তকের বহিঃকঙ্কাল। বহিঃকঙ্কাল কোথাকার? এটা হলো মস্তক। আর এটার কি কি পার্ট আছে এটাও তুমি মনে রাখবা বাধা প্রায় বড় দিয়ে। এখন হলো এটা আমরা নর্মাল কথাবার্তা বলছি, এখন আমাদের এখানে মস্তকে যে চারটা পার্ট আছে, সরলাক্ষী, জটিলাক্ষী, অ্যান্টেনা, মুখপাঙ্গ, এগুলা সম্পর্কে একটা একটা করে আমরা জানবো। প্রথমে আসো, আমরা যেটা সম্পর্কে পড়বো জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী সম্পর্কে আমরা আগে পড়ি। তাহলে আমাদের প্রথমটা হলো পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী থেকে মূলত আমরা কি পড়বো? পুঞ্জাক্ষী থেকে তোমরা যেটা করতে হবে, এই যে পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী মানে কি? অনেকগুলা, ধরো এ হলো একটা পুঞ্জাক্ষীর একক। আগে তোমরা জানো পুঞ্জাক্ষীর একক কি? পুঞ্জাক্ষীর একক হলো উমাটিডিয়াম, মানে তার যে ছোট চোখটা তাকে আমরা বলি উমাটিডিয়াম। তো ধরো এ হলো একটা উমাটিডিয়াম। এখন অনেকগুলো উমাটিডিয়াম যখন এভাবে যুক্ত থাকবে, তখন এই জিনিসটা একটা কিসের মতো লাগে? পুঞ্জের মতো। তখন এটাকে বলা হবে পুঞ্জাক্ষী। এখন তার একটাও পুঞ্জাক্ষীতে কতটাও মাটিরিয়াম থাকে? তার একটা পুঞ্জাক্ষীতে তোমার 2000টাও মাটিরিয়াম থাকে, ঠিক আছে? 2000টি মাটিরিয়াম থাকে, এটা জানা লাগবে। এরপরে আসো, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী থেকে এতটুকু জানার পরে 2 নম্বরে আমার যেটা জানতে হবে, এগুলো নিয়ে আমরা পরে ডিটেলস আলাদা আলাদা ভাবে পড়া হবে। তার থাকে কিছু সরলাক্ষী। সরলাক্ষী কয়টা? সরলাক্ষীর অপর নাম কি? সরলাক্ষীর অপর নাম হলো ওসেলি। তার সরলাক্ষী কয়টা থাকে? তার সরলাক্ষী থাকে তিনটা। তিনটা সরলাক্ষী থাকে। এবং এই সরলাক্ষী গুলা থেকে তোমাকে যেটা জানতে হবে, এদের মধ্যে আলোক সংবেদী কোষ থাকে। আলোক সংবেদী কোষ। আলোক সংবেদী কোষের কাজ কি? সে আলোটা মস্তিষ্কে নিয়ে দেয়। আলোক সংবেদী কোষ থাকে মানুষের ক্ষেত্রে। আলোক সংবেদী কোষের নাম হলো রেটিনা। আর ঘাসফড়িং এর আলোক সংবেদী কোষ হলো সরলাক্ষী বা ওসেলি। তো ঘাসফড়িং এর চোখটা মূলত কিভাবে থাকে? এই যে দুই সাইডে দুইটা, এদিকে একটা পুঞ্জাক্ষী, এদিকে একটা পুঞ্জাক্ষী, দুই সাইডে দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে এখানে তিনটা সরলাক্ষী থাকে, ঠিক আছে? এগুলো, এটা একটা পুঞ্জাক্ষী, এটা হলো পুঞ্জাক্ষী যেগুলো মাটেরিয়াম দ্বারা গঠিত, আর এখানে তিনটা সরলাক্ষী আছে। সো এতটুকু জানলেই তোমার চলবে। তাহলে আমার দুইটা পার্ট গেল, আমরা 3 নাম্বার পার্টটা দেখি। 3 নাম্বার পার্টে কি আছে? 3 নাম্বারে হলো অ্যান্টেনা। অ্যান্টেনার অপর নাম হলো শুঙ্গ। অ্যান্টেনা। অ্যান্টেনা থেকে তোমাকে যেটা জানা লাগবে, অ্যান্টেনা দ্বারা সে কি করে? অ্যান্টেনা দ্বারা সে স্পর্শ করতে পারে, কোনো কিছু স্পর্শ করতে পারে, কোনো একটা কিছুর ঘ্রাণ নিতে পারে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সে শব্দ তরঙ্গ, কোন জায়গা থেকে শব্দ আসতেছে বা শব্দটা কেমন, আসতে না জোরে, এই শব্দ তরঙ্গটা সে অ্যান্টেনা দ্বারা বুঝতে পারে, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে এখান থেকে জানা লাগবে। এখন এই যে তার একটা অ্যান্টেনা, তার একটা অ্যান্টেনাতে আমরা টোটাল 3টা পার্ট পাই। ধরো এটা যদি তার একটা অ্যান্টেনা হয়, এই অ্যান্টেনার মধ্যে আমরা টোটাল 3টা পার্ট পাবো। কি কি পাই? এটা মনে রাখবা, স্ক্যাপ, পেডিসেল, আর পাই আমরা প্লাজেলাম। প্লাজেলাম। এই প্লাজেলামটা আবার ছোট ছোট অনেকগুলো খণ্ডে বিভক্ত। তাহলে এটা কয়টা খণ্ডে বিভক্ত? 25 খণ্ড। প্লাজেলামটা 25টা খণ্ডে বিভক্ত। এটা মনে রাখবা এসপিএফ দিয়ে, ঠিক আছে? তাহলে অ্যান্টেনার অংশগুলো সম্পর্কে আমরা জানলাম, এটাতে স্ক্যাপ থাকে, পেডিসেল থাকে এবং প্লাজেলাম থাকে। গেলে আর আছে আমার 4 নাম্বারে কি? তাহলে আমার এখান থেকে সরলাক্ষী দেখা শেষ, জটিলাক্ষী দেখা শেষ, অ্যান্টেনা দেখা শেষ, এখন বাকি আছে মুখপাঙ্গ। এই মুখপাঙ্গটা থেকে তোমাকে কোশ্চেন দিবে। আমার সাজেশনের একটা টপিক ছিল মুখপাঙ্গ, ঠিক আছে? মুখপাঙ্গটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। মুখপাঙ্গ, মুখপাঙ্গ মূলত কি কি আছে? তার মুখপাঙ্গ যেগুলো আছে, তার একটা উপরের ঠোঁট থাকে, যেটার নাম হলো ল্যাব্রাম। ল্যাব্রাম হলো উপরের ঠোঁট। ল্যাব্রাম কয়টা? একটা। তার ম্যান্ডিবল থাকে। ম্যান্ডিবল মানে কি? আমাদের দাঁত, নিচের সারির দাঁতগুলো যেটাতে লাগানো, সেটাকে আমরা বলি ম্যান্ডিবল। তো ঘাসফড়িং এর ম্যান্ডিবল থাকে কয়টা? 2টা। তার ম্যাগজিলা থাকে। ম্যাগজিলা কি? আমাদের গালের রিজন যেটা, সেটা হলো ম্যাগজিলা। তার ক্ষেত্রে ম্যাগজিলা হলো 2টা। তার উপরের ঠোঁট দিছি, তাহলে তার নিচের ঠোঁটও দিতে হবে। তাহলে তার নিচের ঠোঁটটার নাম হলো ল্যাবিয়াম। ল্যাব্রাম, ল্যাবিয়াম, নিচেরটা হলো ল্যাবিয়াম, ঠিক আছে? ল্যাবিয়াম থাকবে কয়টা? ঠোঁটটা একটা করে, নিচেরটা একটা। এরপরে তার একটা উপজিহ্বা থাকে, যেটাকে বলা হয় হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংসটা হলো তার উপজিহ্বা। এই হাইপোফ্যারিংস থাকে কয়টা? হাইপোফ্যারিংস থাকে একটা। তো এগুলা হলো তার মুখভাঙ্গের বিভিন্ন অংশ। এখন
তোমাদের পরীক্ষা এটা আসবে না। তোমাদের পরীক্ষায় যখন মুখভঙ্গ চাইবে তখন তোমাকে চিত্র এঁকে দেখাতে হবে। এখন চিত্র তুমি কিভাবে আঁকবা? চিত্র, এখানে চিত্রটা আঁকা ইজি, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, মনে রাখবা, তাহলে সবসময় এটা ইজিলি পারবা। প্রথমে তুমি এরকম একটা স্ট্রাকচার আঁকবা, যেটাতে এরকম করে দিবে, এটা হলো উপরের ঠোঁট বা ল্যাব্রাম। তাহলে একটা ঠোঁট আঁকছি, ঠোঁটের নিচে কি থাকবে? জিহ্বা থাকবে। আমাদের উপরের ঠোঁটের নিচে কি আছে? জিহ্বা। তাহলে তার উপজিহ্বাটার নাম কি ছিল? হাইপোফ্যারিংস। এবার আসো আমি হাইপোফ্যারিংসটা আঁকি। এটা হলো তার হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস, উপরের ঠোঁট আঁকা শেষ। এখন আমি নিচের ঠোঁট আঁকবো। আসো, নিচের ঠোঁটটা কিভাবে আঁকবো? তো এ হলো তার নিচের ঠোঁট। নিচের ঠোঁট থেকে তার কিছু পাল্প বের হবে। এই যে দুই সাইডে এগুলা কি বের হয়েছে? পাল্প বের হয়েছে। তো তার এই নিচের ঠোঁটটার মধ্যে কিছু পার্ট আছে। কি কি পার্ট? এই যে উপরের যেটা, এটার নাম হলো সাবমেন্টাম। সাবমেন্টাম বইতে পাবা। নিচেরটা যেটা, সেটার নাম হলো মেন্টাম। সাবমেন্টাম, মেন্টাম। আর এটাকে বলা হচ্ছে ল্যাবিয়াল পাল্প। ল্যাবিয়াল পাল্প। ল্যাবিয়াল পাল্প। আর এই যে এই দুইটা আছে, এই দুইটাকে বলা হচ্ছে ল্যাবিয়াম। সরি, এই দুইটা না, মানে আমার যে পুরো জিনিসটা আছে, এটাকে বলা হচ্ছে ল্যাবিয়াম। ল্যাবিয়াম মানে কি? নিচের ঠোঁট। তাহলে এটা হলো আমার কি? এটা হলো আমার ল্যাবিয়াম। ল্যাবিয়াম। তাহলে ল্যাবিয়ামে আমরা কি কি দেখলাম? ল্যাবিয়ামে আমরা দেখলাম সাবমেন্টাম আছে, মেন্টাম আছে, এবং হচ্ছে ল্যাবিয়াল পাল্প। পাল্পের কাজ কি এটা আমি একটু পরে বলবো, টেনশনে কিছু নেই। তাহলে আমি এখান থেকে উপরের ঠোঁট আঁকলাম, নিচের ঠোঁট আঁকলাম, জিহ্বা আঁকলাম মাঝখানে। এখন আসো আমরা ম্যাক্সিলার ম্যান্ডিবল আঁকবো। প্রথমে আসো আমরা ম্যান্ডিবলটা আঁকি। ম্যান্ডিবলটা কিভাবে আঁকবা? ম্যান্ডিবলটা কিছুই না, এ সাইডে একটা এমন করে স্ট্রাকচার দিবা, এ সাইডে এমন করে একটা স্ট্রাকচার দিবা। এই জিনিসগুলাই হলো আমার কি? ম্যান্ডিবল। দেখো তো, ম্যান্ডিবলের এখানে আমি খাস কাটা দিছি। এটা হলো কি? দাঁত। কারণ আমরা বলছি আমাদের ম্যান্ডিবলেও কি থাকে? দাঁত থাকে। তাহলে ওদেরও ম্যান্ডিবলে কি আছে? দাঁত আছে। এরপরে এখান থেকে তুমি ওদের, আর বাকি আছে কি? দুইটা ম্যান্ডিবল আঁকা হয়েছে দুই সাইডে। তাহলে আর বাকি আছে তার ম্যাক্সিলা। দুইটা ম্যাক্সিলা আঁকবা। তো ম্যাক্সিলাটা আঁকা একটু কঠিন, আমি দেখাই দিচ্ছি কিভাবে আঁকা। আমি দুই সাইডে রাখলাম না, এক সাইডে আঁকতেছি। ম্যাক্সিলা আঁকার জন্য তুমি প্রথমে এরকম করে তিনটা খণ্ড দিবে। একটা খণ্ড হয়েছে, টোটাল তিনটা খণ্ড হয়েছে, ঠিক আছে? তো এটা হলো প্রথম খণ্ড, এটা হলো 2 নাম্বার খণ্ড, আর এটা হলো 3 নাম্বার খণ্ড। এই যে 2 নাম্বার খণ্ড আছে, 2 নাম্বার খণ্ড থেকে আরো একটা খণ্ড বের করে দিবে, যেটা আবার দুইটা পার্টে বিভক্ত। আর এই 2 নাম্বার খণ্ডের সাইড থেকে এরকম আরো একটা খণ্ড বের করে দিবে, ঠিক আছে? তাহলে প্রথমে তিনটা খণ্ড, পরে 2 নাম্বার থেকে একটা খণ্ড বেরোবে, যেটা 2 খণ্ড। 2 নাম্বার খণ্ড থেকে আরো একটা খণ্ড বেরোবে, যেটাতে টোটাল 5টা খণ্ড আছে। তো আসো, এখানে খণ্ডগুলো যে আঁকছি এগুলো কোনটা কি? এখানে প্রথম যেটা, একেবারে গোড়ার দিকে, এটা হলো কার্ডো। কার্ডো। তারপরে 2 নাম্বারে যেটা, এটা হলো স্টাইপস। স্টাইপস। 3 নাম্বারে যেটা, এটার নাম হলো লেসনিয়া। লেসনিয়া, ঠিক আছে? তারপরে এই যে এখন আমরা এখানে যেটা আঁকলাম, এটাকে বলা হবে তোমার গ্যালিয়া। গ্যালিয়া। এই গ্যালিয়াটা কিসের মতো কাজ করে? গ্যালিয়াটা ডাকনার মতো কাজ করে। ডাকনার মতো কাজ করে। এরপরে লেসনিয়াটা কিসের মতো কাজ করে? লেসনিয়াটা নলের মতো কাজ করে। নলের মতো, ঠিক আছে? আর নেক্সট তুমি যেটা আঁকছিলা, এই যে বাইরের দিকে এটা যেটা দিছো, এটা হলো একটা পাল্প। যেহেতু ম্যাক্সিলার পাল্প, এটাকে বলা হবে ম্যাক্সিলারি পাল্প। সেম ভাবে এদিকে যেমন আমি একটা ম্যাক্সিলা আঁকছি, অপর সাইডেও তোমরা পরীক্ষার খাতায় একটা ম্যাগজিন এঁকে দিবা, এবং যে পার্ট গুলো আছে এগুলা আইডেন্টিফাই করে দিবা। তাহলে আসো, গাছফড়িং মুখভঙ্গের মধ্যে কি কি আছে আমরা আবার একটু দেখি। প্রথমে হলো আমরা একটা উপরের ঠোঁটটা ল্যাব্রাম আঁকলাম। পরবর্তীতে
মাঝখানে জিহ্বা দিলাম, এর পরবর্তীতে ল্যাবিয়াম বা রিসেপ্টর রাখলাম, পরবর্তীতে দুই সাইডে দুইটা ম্যান্ডিবল দিবা, ম্যান্ডিবলে কি থাকে, দাঁত থাকে। এরপর কি দিবা, এখানে ম্যাক্সিলা দিবা, ম্যাক্সিলাতে কার্ডও আছে, স্টেক্স আছে, ল্যাসনিয়া আছে, গ্যালিয়া আছে, ম্যাক্সিলারি পাল্প আছে। সো এটা তোমাদের পরীক্ষায় আসে, ওকে, এটা পারা লাগবে। এখন এই যে আমরা গাছফড়িংয়ের বিভিন্ন পার্ট গুলো আঁকলাম, এটার চিত্রটা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এটার চিত্রটা বুঝতে পারো, এখানে যে চিত্রটা আঁকছি এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবার কাছে চিত্রটা? হ্যালো? আচ্ছা, জি ঠিক ভাইয়া আছে, বুঝছি। ওকে। তাহলে চলো আমরা এটা যেহেতু শেষ হয়েছে, আমরা পরবর্তীতে আগাই। এখন এই যে প্রত্যেকটা পার্ট আছে, এগুলো সম্পর্কে আমাদেরকে আস্তে আস্তে কিছু তথ্য জানা লাগবে। এক নাম্বারটা হলো ল্যাব্রাম। ল্যাব্রামটা কি? ল্যাব্রাম হলো আমার উপরের ঠোঁট, ঠিক আছে, এটা আমরা জানলাম। ল্যাব্রামের আর কি কাজ আছে? ল্যাব্রাম হলো খাবার ধরে রাখতে সাহায্য করে, খাবার ধরে রাখা, ধরে রাখা। এছাড়াও সে আরেকটা কাজে সাহায্য করে, সেটা হলো স্বাদ গ্রহণ। তাহলে এই দুইটা জানলে হবে আমার ল্যাব্রাম থেকে। ল্যাব্রামের ফলে আমরা, ল্যাব্রামের পাশে যেটা ছিল ম্যান্ডিবল, ম্যান্ডিবল থেকে কিছু তথ্য জানবো। ম্যান্ডিবল থেকে আমার কি জানা লাগবে? ম্যান্ডিবলটা কি থাকে? আমরা দেখছিলাম ম্যান্ডিবলে দাঁত আছে। এই যে দেখো, ম্যান্ডিবলের এখানে কি আছে, এই যে এগুলো হলো ম্যান্ডিবলে দাঁত। তাহলে ম্যান্ডিবল থেকে দাঁত আছে এতটুকু জানলেই চলবে। 3 নাম্বার হলো ম্যাক্সিলা। ম্যাক্সিলা থেকে আমরা কি কি জানবো? ম্যাক্সিলার কাজ অনেকটা তোমার ল্যাবিয়ামের মতোই, ল্যাব্রামের মতো স্বাদ গ্রহণ করতে সাহায্য করে, খাদ্য ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও সে আরেকটা কাজ করে, খাবারকে মুখের ভিতরে প্রবেশ করায়, মুখের ভেতরে প্রবেশ করায়। আর এর মধ্যে কি আমরা দেখছিলাম ম্যাক্সিলাতে ম্যাক্সিলারি পাল্প থাকে। মনে রাখবা যে কোনো পাল্প, পাল্পের কাজ হলো সংবেদ গ্রহণ করা। তাহলে পাল্প কি করে? সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। এই যে পরিবেশ থেকে বিভিন্ন সংবেদ গ্রহণ করা, এটার কাজ কে করে? ম্যাক্সিলা করে। আমাদের সংবেদী অঙ্গ কি কি? আমাদের সংবেদী হলো ত্বক, তারপরে হলো তোমার এই যে চোখ, নাক, কান, এগুলা। তো তার হলো সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে পাল্প, সংবেদী অঙ্গ, ঠিক আছে। এটা জানলেই এখান থেকে চলবে। তাহলে ল্যাব্রাম শেষ, ম্যাক্সিলা ম্যান্ডিবল শেষ, আসো আমরা 4 নম্বরে ল্যাবিয়াম সম্পর্কে পড়ালেখা। ল্যাবিয়াম, ল্যাবিয়ামটা কি? ল্যাবিয়ামটা হলো তোমার নিচের ঠোঁট, নিচের ঠোঁট, এটা জানো। ল্যাবিয়াম থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যেটা, সেটা হলো ল্যাবিয়াম হলো আমার ম্যাক্সিলার প্রতিনিধি, ম্যাক্সিলার প্রতিনিধি। তাহলে ল্যাবিয়ামটা হলো আমার দ্বিতীয় দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি, প্রতিনিধি, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা জানবো। এরপর আমরা দেখছিলাম ল্যাবিয়ামরে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটাতে একটা ম্যান্টাম পার্ট থাকে আর একটা সাবমেন্টাম পার্ট থাকে, এগুলো ইজি জিনিস, এগুলো পারবা। এরপরে আর কি আছে, এখানে 3 খণ্ড বিশিষ্ট ল্যাবিয়াল পাল্প আছে, 3 খণ্ড বিশিষ্ট পাল্প থাকে, পাল্প। এগুলা সব আমি চিত্রতে এক্সপ্লেন করে দিছি, আশা করি এগুলাতে সমস্যা হবে না। আর 5 নাম্বারে তার একটা জিনিস আছে, সেটা হলো হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংসটা কি? হাইপোফ্যারিংস হলো তার জিহ্বা। আমরা জানি যে কোনো জিহ্বা কেমন, জিহ্বা হলো মাংসাশী অংশ। তাহলে এটা হলো মাংসাশী, সরি মাংসল, মাংসাশী না, মাংসল। জিহ্বাটা হলো মাংসল অংশ। এটা কি করে? জিহ্বার কাজ হলো খাবারকে লালা রসের সাথে মিশ্রিত করে, লালা রসের সাথে মিক্স মিক্স করে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তোমার ঘাসফড়িং এর মুখের যে পার্ট আছে, মুখের পার্ট থেকে জানা লাগবে। এতটুকু পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো, তাহলে আমি ঘাসফড়িং এর যে বক্ষ অঞ্চল আছে, বক্ষ অঞ্চলে মুভ করবো। ওকে, তাহলে চলো আমরা ঘাসফড়িং এর বক্ষ অঞ্চলে মুভ করি। আমাদের মস্তক পর্যন্ত পড়া শেষ। নর্মালি আমি অফলাইন ক্লাসে পড়াইলে তোমাদেরকে এক ক্লাসে মস্তক পর্যন্ত পড়াই, যেহেতু এখন অনলাইনে আসো, আমি পড়ানোর একটু বেশি সুযোগ পাচ্ছি, তো তোমাদের বক্ষতেও আমি কিছুটা পড়াই দিচ্ছি, ঠিক আছে। আসো আমরা পড়া শুরু করি। ঘাসফড়িং এর টপিক হলো বক্ষ অঞ্চল, বক্ষ। তো ঘাসফড়িং এর বক্ষ অঞ্চল যেটা, সেটাকে আমরা টোটাল 3টা ভাগে ভাগ করতে পারি। কি কি? ধরো এটা হলো ঘাসফড়িং এর,
এটা হলো ঘাসফড়িং এর বক্ষ অঞ্চল। এটাকে আমি টোটাল তিনটা পার্টে ভাগ করতে পারি, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, টোটাল তিনটা পার্ট। এটাকে বলা হবে পশ্চাৎ। এদিকে ধরো ঘাসফড়িং এর মাথাটা আছে, তাহলে এটা হলো পশ্চাৎ, এটা হলো মধ্য, আর এটা হলো অগ্রবক্ষ। তাহলে টোটাল কয়টা বক্ষে ভাগ হয়েছে? টোটাল তিনটা বক্ষে ভাগ করতে পারি, অগ্র, মধ্য এবং পশ্চাৎ বক্ষ। ঠিক আছে? তো এখন এখান থেকে আমার আর যেটা জানা লাগবে, এই যে ঘাসফড়িং গুলো আছে, ঘাসফড়িং গুলা বক্ষ অঞ্চলে, আমরা পড়ছিলাম ঘাসফড়িং এর বক্ষ অঞ্চলে দুই জোড়া শ্বাসরন্ধ্র আছে, দুই জোড়া শ্বাসরন্ধ্র। এই শ্বাসরন্ধ্র গুলা কোথায় আছে? এই যে দুই জোড়া শ্বাসরন্ধ্র আছে, এগুলো মূলত থাকে তোমার অগ্র পশ্চাতের মাঝখানে একটা, মধ্য পশ্চাতের, অগ্র এবং মধ্যের মাঝখানে একটা, মধ্য এবং পশ্চাতের মাঝখানে একটা। তাহলে এগুলো কি? এগুলো হলো আমার শ্বাসরন্ধ্র। নেক্সট এখানে আর কি আছে? এখান থেকে আমরা যেটা জানি ঘাসফড়িং এর টোটাল তিন জোড়া পা আছে। তাহলে এখান থেকে আমাদেরকে পরবর্তীতে পা গুলো সম্পর্কে জানা লাগবে। তো তার এই একটা পা, এই একটা পা, আর 3 নাম্বার পাটা একটু হালকা বড় দিবে। তো এই যে প্রথম দুইটা পা, প্রথম দুইটা পা তার হাঁটার ক্ষেত্রে সাহায্য করে, এ কারণে এগুলোকে বলা হয় হাঁটিয়ে পা। আর পরের যে পাটা আছে এটা তাকে লাফাতে সাহায্য করে, তাই এটাকে বলা হয় লাফিয়ে পা। তো লাফিয়ে পা এর অপর নাম হলো সল্টেটরি পা। কি পা? সল্টেটরি পা। ঠিক আছে? লাফিয়ে পা এর অপর নাম হলো সল্টেটরি পা। তাহলে আমার এতটুকু পর্যন্ত বোঝা হলো। এখন পা যদি শেষ হয়, আমরা পরে যেটা দেখবো সেটা হলো এটার ডানা। আমরা জানি তার দুই জোড়া ডানা থাকে। তো এই যে মধ্যবক্ষ, মধ্যবক্ষ থেকে তার একটা ডানা বের হয়, এটা একটু ছোট। আর পশ্চাৎ বক্ষ থেকে একটা ডানা বের হয়, সেটা বড়। ঠিক আছে? তো এই প্রথম যে ডানাটা আছে, এটা তাকে উঠতে সাহায্য করে, তাহলে এটাতে সে উঠতে পারে না। আর পিছনের যে ডানাটা আছে, বড় ডানা, এটা তাকে উঠতে সাহায্য করে। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আস্তে আস্তে জানতে পারবো। ঠিক আছে? আর তাহলে এখান থেকে আমি কি কি দেখলাম? আমি দেখলাম ঘাসফড়িং এর বক্ষে কি আছে, বক্ষ অঞ্চলটাকে আমি টোটাল তিন ভাগে ভাগ করতে পারি, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। এখানে শ্বাসতন্ত্র আছে দুই জোড়া, ডানা আছে দুই জোড়া, আর পা আছে তিন জোড়া। যেহেতু তার পা তিন জোড়া, তিন জোড়া মানে কয়টা? ছয়টা। আর ছয়টা পা যুক্ত প্রাণীকে আমরা বলি হেক্সাপোডা। হেক্সাপোডা, পোডা মানে হলো পা, হেক্সা মানে ছয়। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এতটুকু যদি বুঝে থাকো, তাহলে আমরা আসো এরপরে আগে। আমরা দেখলাম ঘাসফড়িং এর হলো, এটা যদি দেওয়া হয় বক্ষ কবর হয়, আমরা বক্ষ রিজনটাকে টোটাল তিনটা পার্টে ভাগ করি। তো এই তিনটা পার্টের মধ্যে উপরের দিকে যেটা আছে, এটা হলো পৃষ্ঠ অঞ্চল। এটা কি অঞ্চল? এটা হলো পৃষ্ঠ অঞ্চল। নিচের দিকে যেটা আছে সেটা হলো অঙ্কীয় বা বুকের অঞ্চল। কারণ ঘাসফড়িং কিভাবে চলে? বিড়াল, কুকুর এদের মতো, মানে সেম ম্যানারে চলে। ঠিক আছে? অঙ্কীয়। আর সাইডে যেটা আছে এটা হলো তার পার্শ্ব অঞ্চল। তাহলে টোটাল কয়টা? এই যে একটা খণ্ড, এই তিনটা খণ্ডের মধ্যে যদি আমি একটা খণ্ডকে আলাদা করে নিয়ে যাই, আলাদা করে নিয়ে গেলে এখানে আমি টোটাল তিনটা পার্ট পাবো। তিনটা, সরি, তিনটা পার্ট না, তিনটা অঞ্চল পাবো। কি কি? পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ, অঙ্কীয় দেশ। তো এই যে পার্শ্বদেশ, পার্শ্বদেশের অপর নাম হলো প্লিউরন। পার্শ্বদেশের অপর নাম হলো প্লিউরন। এই যে অঙ্কীয় দেশ, অঙ্কীয় দেশের অপর নাম হলো স্টারনাম। স্টারনাম কোথায় থাকে? আমাদের ক্ষেত্রে স্টারনামটা কি? আমাদের বুকে যে একটা তলোয়ারের মতো হাড্ডি আছে, যেখানে এসে আমাদের যে পরশুগা গুলা বা রিচ গুলা লাগছে, ওইটাই তো হলো আমাদের স্টারনাম। তো এই যে স্টারনামটা আমাদের কোথায় আছে? বুকে আছে। সেম ভাবে ওদের স্টারনামটাও কোথায় আছে? বুকে আছে। ওদের পার্শ্বদেশে কি আছে? নিউরন আছে। আর পৃষ্ঠদেশে যেটা, সেটার নাম হলো টারগাম। পৃষ্ঠদেশটার নাম হলো টারগাম। তাহলে আমি এখানে কি কি পেলাম? আমি এখানে টারগাম পেলাম, আমি এখান থেকে নিউরন পেলাম, আমি এখান থেকে স্টারনাম পেলাম। তো এই যে আমার টারগামটা, এই টারগামটা থেকে আমার একটা জিনিস একটা জানা লাগবে। আমার টোটাল তিনটা বক্ষ না? অগ্র, মধ্য, পশ্চাৎ। এই যে অগ্রবক্ষের ক্ষেত্রে টার্গেট যেটা আছে, এটা একটু বড় হয়, চওড়া হয়। তাহলে এটা বড় হয়, বড় প্লাস চওড়া। মনে রাখবা অগ্রবক্ষের টার্গেটটা একটু বড়।
যেহেতু এটা বড়, তাইলে এটাকে আমরা তার টার্গাম বলবো না, তখন এটাকে আমরা বলি প্রোনোটাম। কি বলি? প্রোনোটাম। ঠিক আছে? তাহলে অগ্রপক্ষের যে টার্গামটা আছে সেটা যখন বড় হয়ে যায় সেটাকে আমরা বলি প্রোনোটাম। ওকে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত পড়া শেষ। এরপরে আসো আমরা নেক্সট যেটা সম্পর্কে পড়বো, ডানা সম্পর্কে। তো আমরা দেখলাম ঘাস ফড়িং এর ডানা কয় জোড়া? 2 জোড়া। ডানাগুলো কোথায় থাকে? মধ্যবক্ষে থাকে। একটা ডানা হলো মধ্যবক্ষে আছে, এই যে ছোট ডানাটা, আর বড় যে ডানাটা সেটা কোথায় আছে? সেটা আছে পশ্চাৎবক্ষে। ঠিক আছে? তাহলে মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ। তো আমরা সামনের যে ডানা, সামনের ডানাটা কোথায় থাকে? মধ্যবক্ষে থাকে। সামনের ডানাটা কেমন? এটা হলো ছোট, প্লাস এটা উঠতে সাহায্য করে না। আর এটার কাজ যেটা, এটা হলো পেছনের ডানাকে ঢেকে রাখে। পেছনের ডানাকে ঢেকে রাখে, ঢেকে রাখে। যেহেতু এটা পেছনের ডানাকে ঢেকে রাখে, তাই এটার অপর নাম হলো এলিট্রা। এলিট্রা অথবা ট্যাগমিনা অথবা ডানার আবরণ। ঠিক আছে? আর এই যে কোশ্চেনটা, যে ঘাসফড়িং এর মধ্যবক্ষের ডানাটার অপর নাম কি, বা ঘাসফড়িং এর ডানার আবরণের অপর নাম কি, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17 আসছে। ঠিক আছে? এটা একটা এমসিকিউ তোমাদেরকে জানতে হবে। এখন আসো সামনের ডানা শেষ, পেছনের ডানা নিয়ে পড়ি। পেছনের যে ডানাটা আছে সেটা হলো বড়, সেটা কি করে? উঠতে সাহায্য করে। এতটুকু জানলে এখান থেকে চলবে। আসলে এতটুকু শেষ। ডানা সম্পর্কে যেহেতু পড়া হয়েছে, এখন আমরা পড়বো যেটা সম্পর্কে, সেটা হলো পা। আচ্ছা, আমার কথা শোনা যায় কিনা একটু জানাইও তো আমাকে। আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যায় ভাইয়া। আচ্ছা, ওই যে আমার ইয়ারবাডের চার্জ শেষ হয়ে গেছে, আমি আর ক্লাস পাটা পড়াই দিলে তোমাদের বক্ষ শেষ হয়ে যাবে, তখন আমি ক্লাসটা শেষ করে দিব। আসো আমরা পা সম্পর্কে পড়ি। তো পা, পা থেকে আমাদের কি জানা লাগবে? ঘাসফড়িং এর পা কয় জোড়া? তার পা হলো 3 জোড়া। 3 জোড়া, 3 জোড়া বা 6টা। এখন তার পায়ে টোটাল কিছু অংশ আছে। কি কি আছে? আমি আগে তার একটা পা আঁকি, তাহলে তোমাদের কাছে বিষয়টা বুঝতে ইজি হবে। আচ্ছা, তার পায়ের প্রথম গোড়ার দিকে যে অংশটা সেটাকে বলা হয় কক্সা। এরপরে যে অংশটা, এটার নাম হলো প্রকন্টর। প্রকন্টর। তারপরে মাঝখানে এই যে বড় অংশটা দেখতেছো, এই অংশটা মাংসল হয়, এটার নাম হলো ফিমার। আমাদেরও পুরো দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। তারপরে নিচের যে অংশটা এটাকে বলে টিবিয়া। টিবিয়া। আর এই যে এগুলো আছে এগুলাকে বলা হয় টার্সাস। টার্সাস। ঠিক আছে? তো কি কি আছে এখানে? এখানে আছে কক্সা, প্রকন্টর, টিবিয়া, ফিমার এবং টার্সাস। তো এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা, সিটিতে ফেল করো, ফেল করো, তবে তাসমোনিয়া, তাসমোনিয়া একটা দেশের নাম, তাসমোনিয়া নিব, এটা দ্বারা তুমি মনে রাখতে পারবা। তো কি কি? সিতে হলো কক্সা, টিতে হলো প্রকন্টর, তেতে কিছু নাই, ফেলে হলো ফিমার, করতে কিছু নাই, তাসমেনিয়া, সরি এখানে মাঝখানে তবে হবে, তবে তাসমেনিয়া নিব, তবেতে হলো গিয়ে টিবিয়া, আর তাসমেনিয়াতে হলো টার্সাস। ঠিক আছে? এগুলো দ্বারা তোমরা পায়ের যে অংশগুলো আছে এগুলা মনে রাখতে পারবা। তো এটা হলো পায়ের বিভিন্ন অংশ। আর পায়ের কাজ কি? পায়ের কাজ হলো হাঁটা, লাফ দেওয়া, আরোহণ করা। তাহলে তোমাদের আমি আজকে কতটুকু পর্যন্ত পড়াইছি? আমি তোমাদেরকে ঘাসফড়িং এর যে 3টা অঞ্চলে ভাগ করে, মাথা, বক্ষ এবং উদর, এর মধ্যে মাথা এবং বক্ষ পর্যন্ত পড়াই দিছি। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে উদর পড়াবো। উদর পড়াই এরপরে যে সিস্টেম গুলো আছে, রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, পরিপাক তন্ত্র, এই প্রত্যেকটা তন্ত্র সম্পর্কে আমরা আলাদা আলাদা করে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে আমি তোমাদেরকে ঘাসফড়িং এর বাহ্যিক যে জিনিসগুলো আছে বা যে অংশগুলো আছে সেগুলো 2টা পড়াই দিলাম।
সবাই আজকে যতটুকু পড়েছি সেটা বুঝতে পারছো? ভাইয়া স্লাইডটা কি দিবেন? ওই অনেক লেখা লিখতে পারি নাই। অনেক লেখা না লিখতে পারলে ক্লাস যে রেকর্ডেড ক্লাস দিব ওইটা দেখে নোট করে নিবা। আমার স্লাইড দেখে যদি ওইটা পড়ে যাও, ওটা কোনোদিন তোমাদের পড়া হবে না। আচ্ছা ঠিক আছে ভাই। নোট করে নিবা, মাস্ট বি নোট করবা। আর যতটুকু পড়াইছি এটা তোমরা বই থেকে লাইন টু লাইন পড়ে নিবে। আশা করি কোনো লাইন তোমাদের মিস যায়নি। যেগুলো আমি ইম্পর্টেন্ট দিয়ে পড়াইছি, এখানে যা যা পড়াইছি সবকিছুই বইতে আছে, বইয়ের বাইরে একটা ওয়ার্ডও নাই। আশা করি সবাই বুঝতে পারছো। আর এই চ্যাপ্টারের যে পিডিএফটা আছে এটা আমি তোমাদের টোটাল যে চ্যাপ্টার দিছি ওইটার সাথে সম্ভবত দিয়ে দিছি। যদি পিডিএফটা না থাকে তাহলে আমাকে জানাইও, আমি পিডিএফটা পাঠিয়ে দিব। ক্লিয়ার সবার কাছে? বুঝতে পারছো সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আমি একটু পড়াটা তোমাদেরকে প্রথম থেকে রিভিউ করে দিই। আসো, আমরা আজকে কি কি পড়ছি। আমরা আজকে যেগুলো পড়ছি আমি তোমাদেরকে প্রথম থেকে দেখাই, তাহলে তোমাদের জন্য জিনিসটা রিক্যাপ করতে সুবিধা হবে। তো আমরা আজকে যেটা থেকে পড়াটা মূলত শুরু করছিলাম, আমি তোমাদের যে সাজেশন দিচ্ছি সেখানে কিছু 100% ইম্পর্টেন্ট টপিক দিচ্ছি। এর মধ্যে ছিল ওমাটিডিয়ামের গঠন, দর্শন, কৌশল, রূপান্তর। তারপরে 5 এর কিছু টপিক দিচ্ছি এখান থেকে, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, পরিপাক, বাহ্যিক গঠন। এই বাহ্যিক গঠনটা আজকে আমাদের পড়া হয়েছে, ঠিক আছে? আর ছিল জনন। তো প্রথমে আমরা গাছফড়িং এর শ্রেণীতান্ত্রিক অবস্থা দেখছি, যেটা কি ছিল কেপিক অফ জিসি। কেপিক অফ জিসির মধ্যে আমি তোমাদেরকে ফাইলাম যেটা, সেটা হলো আর্থ্রোপোডা। কেন আর্থ্রোপোডা বলা হয় সেটা পড়াইছি, ক্লাসটা পড়াইছি, আর হলো সাব ক্লাস যেটা আছে সেটা পড়াইছি। এই তিনটা হলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা দেখছি আর্থ্রোপোডা পর্বদেরকে অঞ্চল আইনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ইনসেক্টা আর একটা হলো ক্রাস্টাসিও। এটা সম্পর্কে আমরা দেখছি। ঘাস ফড়িং এর প্রজাতি আছে পৃথিবীতে 20,000, বাংলাদেশে আছে 20টা। ঘাস ফড়িং কোন ধরনের প্রাণী? হার্বিভোরাস প্রাণী। নেক্সট হলো, এটা হলো একটা পরিযায়ী প্রাণী যেটা দিনে 15 কিলোমিটার যেতে পারে। ঘাস ফড়িং এর দেহের বাইরে কোন ধরনের আবরণ থাকে? কাইটিন আবরণ থাকে। ঘাস ফড়িং এর দেহখণ্ডক গুলো কি দ্বারা যুক্ত থাকে? সূচার দ্বারা। প্রত্যেকটা দেহখণ্ডককে কি বলি? স্ক্লেরাইড। একটা ঘাস ফড়িংকে আমরা টোটাল কয়টা অঞ্চল ভাগ করতে পারি? মস্তক, বক্ষ এবং উদর। আজকে আমি তোমাদেরকে বক্ষ পর্যন্ত পড়াই দিচ্ছি, ঠিক আছে? তো মস্তকের মধ্যে আছে সরলাক্ষী, জটিলাক্ষী, অ্যান্টেনা এবং মুখপাঙ্গ। মুখপাঙ্গ গুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়ছি। এরপরে বক্ষতে আছে শ্বাসতন্ত্র, ডানা এবং আছে পাঁচ, ঠিক আছে? আর উদরে আছে 8 জোড়া শ্বাসতন্ত্র, টিম্পেনাম এবং জননাঙ্গ। এখন আমরা মস্তক সম্পর্কে পড়বো। মস্তকে টোটাল 6টা খণ্ড আছে। এর মধ্যে মস্তকটা কেমন? এটা হলো হাইপোগনাটাল ধরনের, মুখ নিচে থাকে। মাথার বাইরে যে আবরণ থাকে সেটার নাম হলো এপিক্রেনিয়াম। এপিক্রেনিয়ামে টোটাল 4টা ফাই আছে, এটা মনে রাখবো বাজা প্রায় করো দিয়ে। তারপরে পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী মানে কি? পুঞ্জাক্ষীর এক হলো ওমাটেরিয়াম। পুঞ্জাক্ষীতে কয়টা ওমাটেরিয়াম থাকে? 2000টা। সরলাক্ষী। সরলাক্ষীতে ওসেরি কয়টা থাকে? 3টা। এটা হলো আলোক সংবেদী কোষ। পরবর্তীতে আছে আমার অ্যান্টেনা। অ্যান্টেনার কাজ কি? স্পর্শ, গান এবং শব্দ তরঙ্গ। অ্যান্টেনাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? অ্যান্টেনাতে 3টা পার্ট আছে। এরপর আসো টপিক যেটা, সেটা হলো মুখপাঙ্গ। মুখপাঙ্গের মধ্যে আমরা দেখছি ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল এবং হাইপোফ্যারিংস, এগুলো আছে। এরপরে এটার যে চিত্রটা আছে এটা তোমাদেরকে আমি দেখাইছি, চিত্রটা সবাই বাসায় একবার করে প্র্যাকটিস করবে। এরপরে চিত্রটা দেখানো শেষ হলে আমরা নেক্সট যেটা দেখছি, ল্যাব্রাম। ল্যাব্রামের কাজ কি? খাবার ধরে রাখা, স্বাদ গ্রহণ করা। ম্যান্ডিবলে দাঁত থাকে। ম্যাক্সিলাতে কি আছে এটা দেখছি, ম্যাক্সিলাতে পালপের কাজ কি? সংবেদী অঙ্গ হিসেবে কাজ করা। ল্যাবিয়ামকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ম্যাক্সিলা এবং মেন্টাম এবং সাবমেন্টাম। ম্যাক্সিলা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ যেটা, এটা হলো দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি। হাইপোফ্যারিংস সম্পর্কে জানছি, এটা হলো মাংসল একটা অঙ্গ। তারপরে বক্ষ। বক্ষ সম্পর্কে আমরা যেটা জানছি, বক্ষকে টোটাল 3টা পার্টে ভাগ করি। এটাতে 2টা শ্বাসতন্ত্র আছে এবং এখানে পা আছে কয়টা? পা আছে 3টা এবং ডানা আছে কয়টা? ডানা আছে 2টা। সামনের যে ডানা সেটার নাম হলো এলিট্রা বা ট্যাগমিনা। পেছনের যে ডানা সেটা উঠতে সাহায্য করে। আর এরপর আমরা পা সম্পর্কে জানছি, পায়ের কয়টা পার্ট আছে? পায়ের মধ্যে আছে তোমার কক্সা, ট্রোকন্টর, ফিমার, টিবিয়া আর আছে টার্সাস। সো এগুলাই ছিল আজকে ক্লাসের পড়া। আমি এতটুকু পর্যন্তই তোমাদেরকে পড়াইছি। আশা করি যতটুকু আজকে পড়াইছি এটা তোমাদের কাছে ক্লিয়ার, সবাই বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমি এতটুকু পর্যন্তই রাখলাম আজকে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বাকি যে পার্টটা আছে ওইটা পড়াই দিব ইনশাল্লাহ। ওটা পড়াই দিলে এসবটা শেষ হয়ে যাবে। আমি রেকর্ডের যে ক্লাসটা আছে এটা কিছুক্ষণ পরে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো। আজকের মতো এখানেই রাখি। আল্লাহ হাফেজ।